আসসালামু আলাইকুম। সুচিকিৎসা সহজলভ্য করা বা সুচিকিৎসা নিশ্চিত করা গেলে কিভাবে সেটা আমাদের দারিদ্র্য বিমোচনে সহায়ক হতে পারে সেটা নিয়ে আজকের ভিডিওটা। অবশ্যই ভিডিওটা আনস্ক্রিপ্টেড, তবে আই থিঙ্ক আপনাদের অনেকের চোখ খুলে দেবে এটা, যারা আসলে বেশি গ্রামে ঘোরাফেরা করেন না কিংবা রুরাল মানুষদের সাথে মেশেন না, তাদের জন্য আরও বেশি হেল্পফুল হতে পারে। তো এটা বলার আগে আমি কোভিডের সময়ের কিছু আমার নিজের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি ছোট করে। তো কোভিডের আগ আগ পর্যন্ত আমি গ্রামে যে দীর্ঘদিন থাকা হয় নাই আমার, আমি কখনোই দীর্ঘদিন গ্রামে থাকি নাই ওইভাবে। তো কোভিডের সময় যখন সব কিছুই বন্ধ, তখন আল্লাহর রহমতে আমার সুযোগ হয়েছিল গ্রামে অনেক দিন থাকার, একটা না। তো ওই থাকার সময় আমি দেখলাম তখন হচ্ছে ঢাকা শহরে, বিভিন্ন বড় বড় শহরে মানুষের খাবার সংকট হয়ে গেছিল, মনে আছে আপনাদের? মানে মানুষজনের হচ্ছে রিক্সা থেকে খাবার ছিনতাই হচ্ছিল, এরকম একটা সময় ছিল। হাহাকার চলতেছিল বিভিন্ন শহরে, বিশেষ করে ঢাকাতে তো এটা খুবই বেশি দেখা গেছে এবং এটা নিয়ে অনেক নিউজও হয়েছে। কিন্তু আমি যখন গ্রামে গেলাম, গ্রামে যেয়ে দেখলাম যে এখানে এগুলোর খাবার সংকট বলেন কিংবা হচ্ছে মানে কোনো কিছু সংকট নাই, মানুষ এত সুখে আছে, আনবিলিভেবল। মানে সবার বাসায় নিজের ফলানো ফসল আছে, ধান আছে, চাল আছে, এদিকে শাকসবজি নিজেরাই করে। আবার আমার গ্রামে ছিল বিলও ছিল, আবার নদীও ছিল। সবারই এরকম মাছ ধরার একটা ব্যবস্থা আছে। হ্যাঁ, সবাই মাছ ধরে খাচ্ছে। তারপরে মানে আর যদি কেউ কিনেও খায়, খুবই সস্তা দাম। হ্যাঁ, আমি 5 টাকা দিয়েও মাছ কিনে খাইছি ওই সময়, মানে ছোট মাছ, খুবই সুস্বাদু। আমার কাছে জিনিসটা মানে আমি আশ্চর্য হয়ে গেলাম যে গ্রাম তো সবচেয়ে সুখের জায়গা। গ্রাম তো স্বয়ংসম্পূর্ণ, এদের তো দারিদ্রতা নাই, এরা তো দরিদ্র না। ঠিক আছে, মানে সবাই, একজন দুইজন না, মানে সবাইকে আমার অনেক সচ্ছল মনে হয়েছে এবং অনেক হ্যাপি মনে হয়েছে যে কোনো বড় শহরের মানুষের থেকে। খুবই হাসি খুশি, মানে আমার তো মনটা ভরে গেল। তো এরকম করতে করতে একদিন বিকেলে আমি হাঁটছি, সন্ধ্যা লেগে গেছে তখন। হাঁটতে হাঁটতে একজনের সাথে দেখা হলো, একটা আমার ভাই হয় সম্পর্কে, বাট নট মেবি ব্লাড রিলেটেড না, বাট উনি অনেক সিনিয়র, অনেক বয়স্ক মোটামুটি। তো কথা বললাম ওনার সাথে, কথা বলে জানতে পারলাম যে ওনার মানে অসুস্থ, উনি অনেক বেশ অসুস্থ। কিন্তু এই অসুস্থর কথা, চিকিৎসার কথা বলতে বলতে আমার মনটা খারাপ হয়ে গেল। তার কথার সারাংশ এই যে তার যত টাকা পয়সা ইনকাম হয়েছে বা যত টাকা তিনি জমাইছেন, প্রতি বছর যা টাকা আসে তার একটা বড় অংশ চলে যায় চিকিৎসায়। তার আসলে আর মানে সচ্ছলভাবে চলার মতো কিছু থাকে না। তিনি কিন্তু মানে একজন, অনেক জমি জমা আছে মোটামুটি, অনেক বলতে কি একটা মধ্যম বিত্ত বিত্ত কৃষক বলতে যাকে বোঝায় ওইরকম একজন। হ্যাঁ, তার হচ্ছে এই অবস্থা। তার চিকিৎসার একটা বড় অংশ, মানে চিকিৎসার জন্য একটা বড় অংশ তাকে টাকা বরাদ্দ করতে হয়, এটা হিউজ টাকা। আরেকটা এক্সাম্পল দেই, আরো ভালো করে বুঝতে পারবেন তাহলে আমি কি বলতে চাচ্ছি। ওইখানে যদি কারো ধরেন ডেইলি 500 টাকা ইনকাম করে, ডে লেবার করে, ডে লেবারার যদি থাকে কেউ, তার কিন্তু ওই টাকা দিয়ে চলে যাচ্ছে, হয়তো 3-4 জনের সংসার চালাচ্ছে। ওই মানুষটা যখন শহরে আসে চিকিৎসার জন্য, ওই সময় চিন্তা করে দেখেন, এক বেলাতেই তার এক গাদা টাকার ওষুধ কিনতে হয়, ডক্টরের ফিস আছে, হিউজ পরিমাণে টেস্ট দেয়। মানে আপনার কাছে অনেক অল্প টাকা লাগবে, এই যে সে গ্রাম থেকে আসলো, প্লাস ধরেন ওই দিন তার 3000 টাকাই খরচ হইলো। হ্যাঁ, আপনার কাছে অনেক অল্প মনে হইতে পারে, কিন্তু যে দিন আনে দিন খায় তার জন্য এটা একটা বড় একটা ধাক্কা তার জন্য। এটা ওই জায়গায় না থাকলে বোঝা যাবে না। আবার এরকম যদি কারো সার্জারি করতে হয়, তার কথা তো আলাদা, 20-30-40 হাজার টাকা চলে যায়। ঠিক আছে, এই 40,000 টাকা আপনার কাছে অনেক তুচ্ছ একটা টাকা, বাট যে ওই লেভেলের প্রান্তিক পর্যায়ের একটা মানুষ,
তার জন্য আসলে এই টাকাটা অনেক বড় টাকা, অনেক বড়, মানে কি তার সংসারের অবস্থা খারাপ হয়ে যায়। একইভাবে আমার কথাটা শহরের যারা আছে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত সবার জন্য কথাটা খাটে। তো আমি দেখছি ওই সময় যখন আমি গ্রাম থেকে শহরে আসলাম, আসার পরে আমার গ্রামের যারা ডাক্তার দেখাইতে আসতাম সাথে যেতাম, কারণ তখন একটু ভালো সম্পর্ক হয়ে গেছে সবার সাথে, অনেকদিন পরে গ্রামে থাকছি। তো আমি যাই দেখলাম তারা যখন ডাক্তার দেখাইতে যায়, সরকারি হসপিটালে অনেকে যায় দেখাইতে, ডাক্তার দেখেই না ধরতে গেলে, ঠিক আছে, খুবই অল্প সময়ের মধ্যে দেখে ফেলে। কি করবে এতগুলো, মানে এত রোগী একটা সরকারি হসপিটালে, সে তুলনায় ডাক্তার তো অত বেশি না। আবার ডাক্তার যখন তার টেস্ট দিল, সেই টেস্টটা তিনি সরকারি হসপিটালে করাইতে পারলেন না। তাকে বলা হলো যে অমুক জায়গায় যাইতে হবে, একটা মনে ইসিজি আর একটা এক্স রে, অ্যাটলিস্ট ওইখানে টোটাল খরচ হবে 400-500 টাকা। এটা তো আমাদের কাছে অনেক কিছু টাকাই না, কিন্তু তার জন্য এটা কিন্তু অনেক বড় একটা টাকা। হ্যাঁ, তো এগুলো সবগুলো যখন একত্রে করে ভাবলাম, তখন দেখলাম যে এখন কি করা উচিত। নাম্বার ওয়ান থিং, আমাদের কিছু কিছু স্টেপ এখন নেওয়া খুবই দরকার। নাম্বার ওয়ান, চিকিৎসা মানে সহজলভ্য করতে হবে। এই সহজলভ্যটা করার উপায়টা কি? সহজলভ্য করার উপায়টা হচ্ছে ডাক্তারকে সহজলভ্য করা। আমাদের দেশে একটা ইন্টারেস্টিং ট্রেন্ড আছে, খালি আমাদের দেশেই না, ইন্ডিয়াতে বলেন অনেক দেশেই, ডাক্তার মানেই অনেক টাকা পয়সা, অনেক বড় লোক, অনেক কিছু। আর আমাদের দেশে তো আরও ছোটবেলা থেকে প্রতিষ্ঠিত করা হয় যে ডাক্তার হইলে অনেক টাকা হয়, মানে এত টাকা হয়, মানে চিন্তারও বাইরে টাকা হয়, মানে এটা হচ্ছে ডাক্তার হওয়ার মেইন মোটিভেশন হয়ে থাকে। এটা কিন্তু বাস্তবতা। আমাদের আগে এই জিনিসটা কমাইতে হবে। আমাদের দেশে অনেক ডাক্তার আছে, হ্যাঁ, অনেক ডাক্তার আছে, তাদের নিয়োগ দিতে হবে। আর যদি ডাক্তার শর্টেজ থাকে, ডাক্তার বানাইতে হবে। আরও মেডিকেল কলেজ লাগবে, যেন সেখানে অনেক সহজে মানুষ ভর্তি হইতে পারে এবং ডাক্তার হইতে পারে। এখন একটা কথা আছে যে ও কি ডাক্তার হইতে পারবে, ও কি ডাক্তার হইতে পারবে, এত মেধা লাগে, এত মেধা লাগে। আমার কাছে মনে হয় এই জিনিসগুলো একটু, মানে এই জিনিসগুলো আমার কাছে মানে কোনো ভ্যালু নাই এগুলো কথার। কারণ অনেক রকম ডাক্তার দেখছি তো, তাই না? এখন যে মানুষটা মানে এই সরকারি হসপিটালে ভর্তি হইতে পারে না, সে তো প্রাইভেটেই ভর্তি হয়, তাই না? যে প্রাইভেটে ভর্তি হয়ে ডাক্তার হয়, তারা কি মানে প্রফেশনাল লাইফে ভালো করে না? কত ভালো ভালো ডাক্তার হয়। হ্যাঁ, এখন যদি আপনি ওই স্কেলে মনে করেন যে তার ডাক্তার হওয়ার যোগ্যতা নাই, ঠিক আছে, তাহলে তো একটা হাস্যকর ব্যাপার হয়ে গেল। তো আর আরেকটা ব্যাপার, কারো যদি এগুলোতে আপত্তি থাকে, তার ডাক্তার হওয়ার দরকার নেই। যদি ডাক্তার অনেক বেশি হওয়ার ফলে ডাক্তারের ইনকাম এখন যেরকম আকাশচুম্বী ইনকাম হয়, এরকম যদি না হয়, একটা স্বাভাবিক চাকরিজীবীর মতো বেতন হয়, তাতে যদি কারো আপত্তি থাকে, তার ডাক্তার হওয়ার দরকার নেই। ডাক্তার, এটা হচ্ছে বেকারের দেশ। এই দেশে ডাক্তার হওয়ার মতো লাখ লাখ মানুষ পড়ে আছে, ঠিক আছে, তাদেরকে ডেফিনেটলি ডাক্তার হওয়ার সুযোগ করে দিতে হবে। যদি আমাদের ডাক্তার শর্টেজ থাকে, আমি অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে আমার ধারণা নাই, যদি ডাক্তারের কমতি না থাকে, তাহলে তাদের নিয়োগ দিয়ে অনেকগুলো চিকিৎসা কেন্দ্র গড়ে তুলতে হবে। কারণ দেখা গেছে কি, এই যে কমপ্লিকেশনগুলো, একটা তো চেইন রিয়াকশন। গ্রামের মানুষ এমন এমন ওষুধ খায়, কথায় কথায় অ্যান্টিবায়োটিক খাইতে হয় তাদের, কুচিকিৎসা হয়। আমাদের আমার 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 এলাকায়, আমার জেলাতেই কয়েকদিন আগে একটা বাচ্চা মারা গেল ভুল চিকিৎসার জন্য, খালি একটা হাতুড়ি ডাক্তারের ভুল চিকিৎসার জন্য। তো এমন একটা স্টেট আনতে হবে বাংলাদেশে যে একটা মানুষ হাতুড়ি ডাক্তারের কাছে যাবে, এইটা যেন তার ভাবতেই না হয়, ঠিক আছে, মানে হাতুড়ি ডাক্তার যেন একটা কোনো অপশনই না থাকে তার মনে, যে এত ডাক্তার আছে, আমার এখানে এমবিবিএস ডাক্তার আছে, এখানে স্পেশালিস্ট আছে, আমি তার কাছে যাব। এই জিনিসটা করতে হবে। তার কাছে ডাক্তার মানে স্পেশালিস্ট বা ডাক্তারি পড়াশোনা করা অথেন্টিক, কোনো হাতুড়ি ডাক্তার না, এটা নিশ্চিত করতে হবে। আমরা তাহলে কি যে রিলেটেড মানে কমপ্লিকেশন, একটা রোগ থেকে আরেকটা রোগ হয়ে যায় ভুল চিকিৎসায়, এটা বন্ধ হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে মানে বিভিন্ন টেস্ট, এক্স রে করা হয়, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারগুলোতে যে মানুষ এগুলো এক্স রে করতে হয়। সরকারি হসপিটাল আছে যেগুলো হচ্ছে কাজ করে না, ইসিজি বলেন, সিটি স্ক্যান, হোয়াট এভার, সবগুলো সরকারি হসপিটালে ইনক্লুড করতে হবে। যদি অনেক মানুষ মনে হয় অনেক মানুষকে সেবা দিতে হবে, এটা অপ্রতুল, আমাদের মেশিনগুলো এত মানুষকে দিতে পারবে না, তাহলে আপনারা শিফট করেন, ঠিক আছে, আপনারা মানে যেখানে এক্স রে হবে
কিংবা যেখানে ইসিজি হবে সেটা টানা চলুক, সমস্যা কি? আপনি শিফট করে মানুষ ভাগ করে দেন, একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া থাকবে যে এতটার সময় আপনি আসবেন। হ্যাঁ, যে কোনোভাবে এটা করতে হবে, এটা সরকারের আওতায় আনতে হবে, ঠিক আছে? এটা মানুষের সাথে অবিচার করা হয়, মানে মানুষ অনেকে চিকিৎসায় নেয় না এগুলো এত ব্যয়বহুল হওয়ার কারণে, ঠিক আছে? এগুলো দূর করতে হবে, এগুলো বেইনসাফি হয়। হ্যাঁ, এটা গেল, এই টাকাগুলো আর খরচ হচ্ছে না, সরকারের নামমাত্র, সরকারি হসপিটালের নামমাত্র খরচে তারা চিকিৎসা করায় বলতে এগুলো টেস্ট করায় টাকাগুলো বাঁচিয়ে ফেললো। আর সবচেয়ে ইম্পর্টেন্ট 3 নম্বর পয়েন্ট, এই যে ওষুধের দাম এত বেশি, ঠিক আছে, ডেফিনেটলি এটার মনিটরিং করা দরকার। হ্যাঁ, আর সবচেয়ে ভয়ঙ্কর যে কথাটা, বাংলাদেশের ঔষধগুলা এখন আর মানসম্মত নাই, এটা একটা ভয়ঙ্কর কথা, ঠিক আছে? আগে আমাদের দেশ থেকে ঔষধ বাইরের দেশে এক্সপোর্ট হইতো। হ্যাঁ, আর আরেকটা ডার্টি কথা, সেটা হচ্ছে কি, ডাক্তারদের হাতে পায়ে ধরে মনে হয় ঔষধ লেখানো হয়, তাদেরকে উপঢৌকন দেওয়ানো হয়। ইভেন বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারও একটা ডাক্তারকে ফোর্স করে আপনি ওষুধ লেখেন না কেন। এই যে কালচারটা, এটা ভয়ঙ্কর কালচার। এটার জন্যই হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ জুলুমের শিকার হচ্ছে। একটা প্রেসক্রিপশনে যে ওষুধটা লেখার দরকার নাই, ডাক্তার সেই ওষুধ লিখতে বাধ্য হচ্ছে, কিংবা নিজের ইচ্ছায় লিখছে। এই জিনিসগুলো খুবই প্যাথেটিক, ঠিক আছে? তো এই জিনিসটা, এই যে ঔষধ শিল্পটা, এটাকে সুন্দর করে মনিটর করতে হবে এবং এখানে যেন একটা ফেয়ার কম্পিটিশন হয়। সবচেয়ে লজ্জার ব্যাপার, আমাদের এখানকার কালচারটা এতই খারাপ যে রিপ্রেজেন্টেটিভরা যায় ডাক্তারের পিছে লেগে থাকে, বিভিন্ন কোম্পানি লাগাই দেয়, দিয়ে ওষুধ লেখাই নেয়। এই কম্পিটিশনে টিকতে না পেরে জার্মান একটা ওষুধ কোম্পানি মনে হয় 2-1 বছর আগে তারা তাদের ব্যবসা বন্ধ করে চলে গেছে। এটা কি লজ্জার না? আমরা কি একটা মানসম্মত একটা কোম্পানির ওষুধ হারাইলাম? তো বেসিক্যালি এই জিনিসটা ডাক্তারকে সহজলভ্য করতে হবে। তো আরেকবার বলি, আজকের এই ভিডিওর মানে কনক্লুশন, উপসংহার, ডাক্তারকে সহজলভ্য করতে হবে। হ্যাঁ, আর হচ্ছে যে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে গুলাকে কি করতে হবে, মানে ডায়াগনস্টিক সেন্টারে যে মানুষ যে কাজটা করে ওগুলো থাকুক, বাট ওই জিনিসগুলো যেন সরকারি হসপিটালে হয়। অ্যান্ড নাম্বার 3, ঔষধের মান ঠিক করতে হবে এবং দাম মনিটর করতে হবে এবং এখানে ফেয়ার কম্পিটিশন থাকতে হবে। এগুলো নিয়ে যেন, ওষুধ নিয়ে যেন কোনো মাতামাতি না হয় এবং একটা ডাক্তারকে যেন জোর করে ওষুধ লিখতে না হয় এবং এই রিপ্রেজেন্টেটিভগুলোকে ব্যান করতে হবে। আমার কাছে মনে হয় এই বাড়াবাড়িটা খুবই জরুরি বন্ধ করা, ঠিক আছে? কি মানে এত স্টোরি জানি এগুলো নেই, এগুলো বললে ভিডিওটা দীর্ঘ হবে এবং আপনাদেরও মাথা গরম হয়ে যাবে, তো ওই দিকে না যাই। আই থিঙ্ক আমরা এইভাবে মানুষের যে টাকাগুলা অযথাই ব্যয় হয়ে যাচ্ছে, ঠিক আছে, যেটা খুব সহজেই সেভ করা সম্ভব, এই এত কোটি কোটি টাকা যদি আপনি জড়ো করেন, চিকিৎসা যে ব্যয় হয়, কত কোটি টাকা, কত 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 হাজার কোটি টাকা সেভ হবে প্রতি বছর আমাদের যে হতদরিদ্র মানুষজনের। এবং এই টাকা দিয়ে তারা এই টাকাটা তারা জীবনের অন্য খাতে ব্যয় করতে পারবে, যেখানে তাদের জীবন মান আরও উন্নত হয়। এটা করা এখন একটা ইমার্জেন্সি হয়ে গেছে, স্টেট ইমার্জেন্সি একটা ব্যাপার। দ্যাটস ইট। তো থ্যাংক ইউ এতক্ষণ ধরে ধৈর্য ধরে কথা শোনার জন্য। আবার কথা হবে পরের কোনো ভিডিওতে।